চলমান বিশৃঙ্খলা আর অস্থিরতার জন্য শেখ হাসিনা ও দোসররাই দায়ী, ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনী নিয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন, এরই মধ্যে শুরু হয়েছে কার্যক্রম, জানালেন প্রেস সচিব। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অপারেশন, শাস্তি পাবে গাজীপুরের হামলাকারীরা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিটি ও আইডিয়াল কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্র ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকা। আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি, শিগগিরই বাস্তবায়নের উদ্যোগ, জানালেন দুই উপদেষ্টা। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। দেশের চলমান বিশৃঙ্খলা আর অস্থিরতার জন্য শেখ হাসিনা ও তার দোসরদের দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আর দলটির নেতা বলেছেন, প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। একই সঙ্গে ভোট বিলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। শফিকুল হকের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়া শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই দুই নেতা। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় যুক্তরাষ্ট্র সফর ভালো হয়েছে জানালেও দেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়, ফলে সবাই ঐক্যবদ্ধ থেকে সাবধানে পা ফেলতে হবে। আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। চলমান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন। প্রেস ক্লাবেই আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকেরই ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে। যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়া রয়েছে, ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে, এই খবর আমাদের কাছে আছে। এই খবর আমাদের কাছে আছে। রাজনীতি করি, সবসময় সব কথা বলি না, আর সব কথা সবসময় বলতেও নাই। এ সময় ভোটার তালিকায় বয়স কমানো ইস্যুতে ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার সময় এসেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। একজন তো পালাইছে কাপড় পরা, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। শফিকুল হক, ৭১, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীর সমন্বয়ে একটি সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমান্ড আজ সন্ধ্যা ৬টা থেকেই কাজ শুরু করেছে। দেশের যে কোনো পরিস্থিতির নিয়ন্ত্রণে এই কমান্ড দ্রুত সাড়া দেবে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানাভাবে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া, যৌথ বাহিনীর অভিযান শুরু করা এবং সবশেষ অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে ঠেকানো যাচ্ছে না চুরি, ডাকাতি, ছিনতাই, ভাস্কর্য ভাঙা বা মব ভায়োলেন্সের মতো ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সকল বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার নামে নতুন কমিটি গঠন করেছে সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা একটা সমন্বয় করবে হোম মিনিস্ট্রির এখানে সবাই, এটা এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। জানান সব সূচকেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন ভালো। টাকা পাচারের হোতাদেরও চিহ্নিত করা হয়েছে। প্রফেসর ইউনূস বলেছেন যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয়, অটোনমি এনশিওর করা হয়। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা, পাচার করা টাকা ফেরানো, প্রবাসী আয় বাড়ানো, রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মতো বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফেস করতে পারি এবং আমরা মোহন ইসলাম, ৭১, ঢাকা। নেতৃত্বে এবং সামনে আমরা কি চাই। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, গাজীপুরের হামলাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, মানবাধিকার নিশ্চিত করে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হবে। শারমিন নীরা রিপোর্ট। গেল শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। হামলায় আহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেই ঘটনার জের ধরেই শনিবার থেকে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরু করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে এই অভিযান। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সিনিয়র সচিব জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে। অপরাধীদের গ্রেফতারে এই অভিযানে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের বিষয় লক্ষ্য রাখা হবে। আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। সচিব জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার ও আইন শৃঙ্খলা নিয়ে ১১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সবার সাথে উপদেষ্টাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে ওয়ার্কশপ। শারমিন নীরা, ৭১, ঢাকা। গাজীপুরে পুলিশ ও যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত ১৩ থানা ও মেট্রোপলিটন এলাকায় আলাদা অভিযানে ৮২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেকেই। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের ওপর হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও এখনও গ্রেপ্তার হয়নি। তাই দ্রুত তাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তারা। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এরপরই রাত ৯টার দিকে দক্ষিণখান এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাব। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে। ওই এলাকার বেশিরভাগ বাড়িতেই এখন ঝুলছে তালা, রাস্তাঘাটেও তেমন লোকজন দেখা যায়নি। পুলিশি হয়রানি বা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা। এর আগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এদিকে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জোর দিয়েছেন গাজীপুরের ছাত্র জনতা। আমাদের আরো দাবি হচ্ছে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে তাও যাতে জব্দ করা হয়, না হলে এই অবৈধ অস্ত্রের মুখে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু কেউই নিরাপদ না। আর ডিসি অফিসের গেটের মতো জায়গায় যদি গুলি করতে পারে, যদি সাধারণ ছাত্রদের উপর গুলি করতে পারে, একটা জেলা প্রশাসকও তো নিরাপদ নয় সেই ক্ষেত্রে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আরও জানান, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়ির সামনে যারা হামলা করেছিল তারা এখনও গ্রেপ্তার হয়নি। অথচ তারা সবাই চিহ্নিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। অপারেশন ডেভিল হান্টস যেটা পরিচালনা করছে, তো আমরা আমাদের
প্রাপ্তি হয়তো ছিল যে এখন মানে মিনিমাম অন্তত 400-500 আওয়ামী দোসরদের মানে গ্রেফতার হয়ে যাওয়ার কথা ছিল। তো অপরাধীদের পরিচয় একদম ক্লিয়ার এবং অনলাইন মিডিয়াতে তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তো সুতরাং তারা যুবলীগের পদধারী কিছু নেতা, আওয়ামী লীগের পদধারী নেতা, ছাত্রলীগের পদধারী নেতা। এদিকে গাজীপুরের পুলিশ সুপার জানান, চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় তারা কাজ করে যাচ্ছেন। এটা চলবে, এটা তো আপনার এখনো কতদিন চলবে এই সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসে নাই, অপারেশন চলবে এটা। এর আগে শনিবার রাতেই গাজীপুরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। শুক্রবার রাতে গাজীপুরের ছাত্রদের ওপর হামলার প্রেক্ষিতে শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। হাসিবা আলী বর্ণা, ৭১। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে ভারতের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় এরই মধ্যে অন্তর্বর্তী সরকার তার অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্যকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত ৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের জের ধরে সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। আইডিয়ালের শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই দুই কলেজের মধ্যে উত্তেজনা চলছিল। রবিবার বিকেলে শুরু হয় সংঘর্ষ, এরপর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাকেও পরিস্থিতির বেগতিক হবার কারণ বলছেন তারা। পুলিশ বলছে, বল প্রয়োগে নয়, কাউন্সেলিং এর মাধ্যমে স্বাভাবিক করতে চান পরিস্থিতি। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হবার অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের কারণে ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে যানজট দেখা যায়। মূলত আমাদের কলেজে যে মিমার্স গ্রুপগুলো থাকে, যারা বিভিন্ন ধরনের মিম শেয়ার করে, তা এইটার থেকে এক সময় উত্তেজনা সৃষ্টি করে যে এক কলেজ আরেক কলেজকে উস্কায় দেয়। পরে এটা একটা বড় ধরনের সংঘর্ষের রূপ নেয়। আর আমাদের মধ্যে মানে প্রত্যেকটা কলেজে, আমি নিজের কলেজকেও বলবো না খুব সাধু, বা সিটি কলেজও ভালো বা ঢাকা কলেজও ভালো, নিজেদের বন্ধু বান্ধবের ভিতরে পার্সোনাল নিয়ে মানে এটা কলেজ পর্যায়ে নিয়ে গেছে। পরে কলেজ পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আজকে আমাদের প্রিন্সিপাল বলছে তোমরা কোনোভাবে মারামারি করো না, এমনকি আমরা পরীক্ষার পরে মারামারিতে জড়াতে চাই নাই। ছাত্র আন্দোলনের সময় আমরা যেভাবে আমাদের নিজেদের রিপ্রেজেন্ট করছি, নিজেরা স্ট্রংভাবে থাকছি, তারপর ইউনাইটেড ছিল আমাদের ভিতর, এখন এটা নাই। আমরা এটা কখনোই হারাইতে চাই না। আমরা তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করেছি, যতটুকু জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আমরা তাদেরকে যতটুকু ডিসপার্স করা সম্ভব এবং তাদেরকে নিজ নিজ ইনস্টিটিউশনে পাঠানোর জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা ওইভাবে ব্যবস্থা নিয়েছি আর কি। এটা আপাত দৃষ্টিতে হয়তো আপনাদের কাছে নীরব ভূমিকা মনে হতে পারে, কিন্তু আসলে এই ক্ষেত্রে আমাদের ফোর্স অ্যাপ্লাই করার সুযোগ ছিল না। শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলের বাধার মুখে পড়েন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। স্বাস্থ্য উপদেষ্টার একজন প্রতিনিধি শাহবাগে এসে তাদের সাথে দাবি পূরণের আশ্বাস দিলেও সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছলে তাদের উপর চড়াও হয় পুলিশ। নিবিড় সাহার প্রতিবেদন। উচ্চশিক্ষার সুযোগ, শূন্যপদে নিয়োগ সহ 4 দফা দাবিতে সকাল থেকে শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করতে গেলে
শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের যদি স্বাস্থ্য সেক্টরের প্রয়োজন না পড়ে এটা বন্ধ করে দেখ। আজও এই দেশে স্টুডেন্টের উপর আক্রমণ হয়, আজও আমার বোনদের উপর আক্রমণ হয়েছে। এটাকো করে না কোনো কি যাচ্ছিলাম, আমরা তো মরে দাঁড়াইছিলাম, তাহলে আমাদের আঘাত কেন করবে? এর আগে সকালে ফার্মগেট এলাকায় জড়ো হয়ে বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, এর আগে প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদের দাবিগুলো আদায় করার লক্ষ্যে 7 দিনের সময় চেয়েছিল, কিন্তু তারা আমাদের কোনো একটা দাবিও আদায় করে নাই। আমরা প্রতিবার ওদের সাথে যোগাযোগ করার পরও আমাদের সাথে ওরা কথা বলতে চায় না এবং আমাদের চিনে না রূপে এরা মানে করছে। প্রতিশ্রুতি দিয়েছে যে 7 দিনের মধ্যে তারা আমাদের জানাবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখে নাই। এদিকে বিকেলের দিকে শিক্ষার্থীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব শাহবাগে এসে জানান, কালই তাদের নিয়োগের বিষয়ে সার্কুলার দেয়া হবে। তবে এতে আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। আমাদের 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাজপথ ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নিবে আমরা এই শাহবাগ মোড়ে অবস্থান করব এবং আন্দোলন চলমান রাখব। রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও এই মাঠ থেকে আমরা দাবি আদায় করেই আজকের মাঠ ছাড়বো ইনশাল্লাহ। এর আগে গেল 22 জানুয়ারি 4 দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। তখন 7 কর্মদিবসের মধ্যে তাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব। নিবিড় সাহা, ৭১, ঢাকা। তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। শিগগিরই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে চুক্তিতে দুই পারের মানুষের সুবিধা আছে কিনা সেটা দেখা দরকার, এমন মত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। ক্ষয়ক্ষতি মোকাবেলায় আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার বাঁধ নির্মাণের কথা জানান তিনি। তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন দুই উপদেষ্টা। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে তিস্তা পারে মানুষের ঢল। গণশুনানিতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কাউনিয়া উপজেলার তিস্তার পূর্ব পার। শুনানিতে অংশ নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা আর সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন, বন্যা, খরা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবন যুদ্ধে কোনো রকম টিকে আছেন তারা। দাবি তোলেন দ্রুত তিস্তা চুক্তি সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই তিস্তা নদী আমাদেরকে সর্বনাশ করছে, বাড়ি ঘর জমা জমি ভাঙ্গিয়া শেষ করে দিচ্ছে। যে তিস্তা মহা প্রজেক্ট, মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটি যেন বাস্তবায়ন করে এই উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি। শুধুমাত্র আশা নয়, 2025 সালের ডিসেম্বরের মধ্যেই তিস্তা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি হয়নি, অধিকার বঞ্চিত হয়েছে তিস্তা পারের মানুষ। তবে এবার ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার এলাকা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মহাপরিকল্পনা নির্ভর করবে তিস্তা পারের বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের, যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। ভারতের একতরফা পানি প্রত্যাহারে বর্ষা মৌসুমে বন্যা আর ভাঙনের তীব্র ক্ষতির মুখে পড়ে উত্তরের নদীপাড়ের মানুষ। আর শুষ্ক মৌসুমে পানির অভাবে বন্ধ থাকে চাষাবাদ। এজন্য প্রায় 2 দশক ধরে গড়ে উঠেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলন। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর।
দেশে যে নৈরাজ্য চলছে তা থেকে মুক্তির জন্য দ্রুত সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও স্বচ্ছ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রোববার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ জিরতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না দিলে এই নৈরাজ্য থেকে মুক্তি মিলবে না। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে মুক্তি পেতে নির্বাচিত সরকার ছাড়া সমাধান নেই। আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ সৃষ্টি করে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, এর থেকে মুক্তি দিতে হলে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ এবং একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমস্যার সমাধান হবে না। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা না গেলে অতীতের মতোই ঘটনা ঘটবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলে ঢুকতে চায় না, বরং নিরপেক্ষতা বজায় রাখতে চায়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় বলে মনে হলে তাতে বাধা দেবে বিএনপি। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। রোববার বিকেলে প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে ইসির সাথে তাদের এই বৈঠক। এক প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করছে বলেই মনে হচ্ছে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। এর আগে সকালে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির এক অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়াটাই বদনামের সবচেয়ে বড় কারণ। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। অবাধ ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ইনশাআল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। নয়নাদিত্য, ৭১, ঢাকা। জুলাই অভ্যুত্থান ২০২৪-এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডাক টিকিট অবমুক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক টিকিটের থিম হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীরা জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার অংশগ্রহণের পাশাপাশি চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি এবং প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা জুগিয়েছে। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের আরও ২৫ জন অভিযুক্ত কর্মকর্তার নামে কোনো লকার পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ব্যাংকের কর্মরত ২৭২টি সেফ ডিপোজিট লকারের সন্ধান পেয়ে এই অভিযানের নামে দুদক জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোঁজার এই অভিযান চলমান থাকবে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের ২৭২ জন উচ্চপদস্থ কর্মকর্তা সুরক্ষিত লকার ব্যবহার করছেন বলে তথ্য ছিল দুদকের হাতে। ধারণা করা হচ্ছে এসব লকারে বৈধ অবৈধ সম্পদ ও মূল্যবান কাগজপত্র সংরক্ষণ করছেন তারা। এসব সম্পদের মধ্যে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বা সেগুলোর নথিপত্র আছে কিনা সেই সন্ধানে মাঠে নামে দুদক।
রোববার দুপুর 12টার দিকে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান ঢাকা জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে 8 সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকে যান। তাদের হাতে ছিল বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক 25 অভিযুক্ত কর্মকর্তার তালিকা। তবে অভিযুক্ত 25 জনের নামে কোনো লকারের সন্ধান মেলেনি। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। দুদক জানায় আগামীতে অভিযুক্ত আরও কর্মকর্তার তালিকা নিয়ে এই অভিযান চলবে। বাংলাদেশ ব্যাংকের বাইরে অন্য কোথাও সম্পদ লুকিয়ে রাখা হলে সেগুলো খুঁজে বের করা হবে। যারা ভল্টে বা এই যে জিনিসপত্র রাখছেন সেটা কি তারা প্রদর্শন করে রাখছেন কিনা, আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা কোনো প্রদর্শন করে রাখেনি। ওই প্যাকেটের ভিতরে কী আছে বা ওই ভল্টের ভিতরে কী আছে বাংলাদেশে কেউ জানে না। এবং আমরা পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব। দুপুরে দুদক মহাপরিচালক জানান, ব্যাংক খাতে ব্যাপক দুর্নীতিতে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা যুক্ত কিনা সেটি তদন্তে নেমেছে দুদক। বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের যে লকারগুলো রয়েছে সেখানে আমাদের টিম মনে করছেন যে সেখানে স্বর্ণালঙ্কারও থাকতে পারে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি সেখানে আছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে, যে কারণে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে সেই লকারগুলো সার্চ করার জন্যই মূলত তারা আজকে সেখানে আছেন। এর আগে গেল 26 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকার তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পায় দুদক। সেই সম্পদ বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের হেফাজতে রয়েছে। সুমন মাহমুদ, 71, ঢাকা। বাজেট অনুমোদন ছাড়া নতুন করে ভ্যাট আরোপ করা উচিত নয়, এমন মন্তব্য করেছেন খোদ বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এনবিআরকে রাজস্ব আদায়ের দায়িত্বে রেখে সব ধরনের নীতি প্রণয়নের দপ্তরকে আলাদা করারও তাগিদ দেয় বিশ্বব্যাংক। এদিকে আইএমএফ এর ঋণের কিস্তির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা সম্পর্কে কিছু জানেন না বলে জানান অর্থ উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। রাজস্ব আদায় বাড়াতে আইএমএফের চাপে অর্থবছরের মাঝামাঝি শতাধিক পণ্যে ভ্যাট আরোপ করে সরকার। পরে রেস্তোরাঁ মালিক সমিতি সহ ব্যবসায়ী সংগঠনগুলোর চাপের মুখে বেশ কিছু খাতে ভ্যাট প্রত্যাহার ও কমাতে বাধ্য হয় সরকার। তবে ভ্যাট বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুলল বিশ্বব্যাংক। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, বাজেট অনুমোদন ছাড়া নতুন করে ভ্যাট আরোপ করা উচিত নয়। নতুন কর আরোপ হওয়া উচিত বাজেট অনুমোদনের মাধ্যমেই। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। রাজস্ব নীতি বিভাগকে এনবিআর থেকে আলাদা করার বিষয়েও আমরা আলোচনা করেছি। খুব শিগগিরই আমরা এই বিষয়ে অগ্রগতি দেখতে চাই। বিশ্বব্যাংকের সাথে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আইএমএফ এর ঋণের কিস্তির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে কিনা এ বিষয়ে এখনো কিছু জানেন না অর্থ উপদেষ্টা। এই যে ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিশন আমরা আলাদা করব, রেভিনিউ আরো বেশি মোবিলাইজ করব, ট্যাক্স এক্সাম্পশন বা ট্যাক্স কালেকশন বাড়াবো। আইএমএফ কি ডিফার্ড করছে পেমেন্ট? না, আইএমএফ তো মার্চে ওদের মিটিং হবে, তো বোর্ড মিটিং মার্চেতে। হ্যাঁ, এইটা এখন আমরা দেখছি, মানে এখন ওরা আমাকে জানে নাই। তবে আমাদের দিক থেকে হলো এখন কিন্তু আমাদের মোটামুটি ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন ইজ গুড। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমরা একেবারে মরিয়া হয়ে উঠি নাই যে সব শর্ত সেগুলো না, যে কোনো লোনে আমাদের যদি কন্ডিশন আমরা যদি এসে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক আমরা যেগুলো করেছি দে আর স্যাটিসফাইড। আইএমএফ দু একটা আছে, আমরা এগুলো আলাপ হবে মার্চের আগে, ওদের মার্চে একটা মিটিং দেওয়ার কথা আর কি। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কেমন চলছে এমন প্রশ্নের উত্তরে কৌশলী উত্তর দেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা আপনারাও ভালো জানেন। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, যা মোকাবেলা করার শক্তি বাংলাদেশের আছে। আমরা এক্ষেত্রে সহযোগিতা করতে চাই। আইএমএফ এর অর্থ সহায়তা নিয়ে আগামী মার্চে আরও আলোচনার কথা জানান অর্থ উপদেষ্টা। সুশান্ত সিনহা, 71, ঢাকা। আমার লেখায় সবসময় সাম্প্রদায়িকতাকে আঘাত করতে চেয়েছি। নবম দিনের বইমেলায় 71-এর সঙ্গে আলাপে এই কথা বলেছেন সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। এদিকে মেলায় বইয়ের বিক্রি ধীরে ধীরে বাড়ছে, তাই সন্তুষ্টি প্রকাশকের। এদিন নতুন বই এসেছে 97টি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। গেল 2 ছুটির দিনে উপচে পড়া পাঠকের ভিড় শেষে রোববারের বইমেলায় কিছুটা স্বস্তির পরশ।
ভিড় যেমন ছিল না তেমনি ছিল না পাঠকের কমতিও। সাদাত হোসেনের বইও কিনে নিলাম, শঙ্খচূড় 2য় খণ্ড। তবে আমি পরবর্তীতে ইতিহাস অথবা হচ্ছে যে ভ্রমণ কাহিনী টাইপের কিছু কিনতে চাই। একা আসছি, আমার বাসা মিরপুরে, মেট্রো দিয়ে আসছি। এখন আপাতত 3-4টা বই কিনা হয়েছে, সামনে আরও ঘুরবো, দেখি কি কেনা যায়। পাঠকের এমন আগ্রহে প্রকাশকের মুখেও স্বস্তি, তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা না কাটার কথাও বলছেন তারা। যে শুরুতে কিছুটা অগোছালো ছিল, এখন মোটামুটি আগের অবস্থানে আসছে, পরিবেশ ভালো, এখন পর্যন্ত ভালো। প্রথম শুক্রবার গেছে, মেলা অন্য বৎসরের তুলনায় বিক্রি অনেক বেশি ভালো হয়েছে। আর আমাদের বইগুলো প্রায় 120টার মতো বই এখন মেলায় আছে, নতুন বই। একটু নিরাপত্তা ব্যবস্থাটা মনে হয় একটু জোরদার করা উচিত। মেলায় ছিলেন এই সময়ে শক্তিশালী কথা সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। এবারে তার 2টি বই এসেছে। পুরাণ নির্ভর অ্যান্টি ন্যারেটিভে তিনি আঘাত করতে চেয়েছেন সাম্প্রদায়িকতাকে। গেল বছর সীতাকে নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি। এবছর মানে সবচেয়ে বঞ্চিত এবং লাঞ্ছিত এবং নিন্দিত একটা চরিত্র সূর্পনৌকা, রাবণের বোন সূর্পনৌকা, যার নাক কান কেটে দিয়েছিল লক্ষণ। আসলে তার দোষ ছিল কিনা সেটা বিচার করবার জন্যই, তাকে একটু উল্টো দিক থেকে দেখার জন্যই আমি এই উপন্যাস লিখেছি। কথা প্রকাশ থেকে বেরিয়েছে। আমার কাজ হলো যে বর্তমানকে পুরাণের সাথে এবং পুরাণকে এনে বর্তমানকে বিচার করা, এই কাজটাই আমি করে যাচ্ছি। সেই জন্য হয়তো আমার এই পৌরাণিক উপন্যাসগুলো পাঠকরা গ্রহণ করছে। সাম্প্রদায়িকতার গোড়ায় আমি বারবার কুড়াল মারতে চেয়েছি, আঘাত করেছি, এবং সে আঘাতে নড়ে উঠছে। এদিনের 97টি সহ 9 দিনের মেলায় নতুন বই এলো 653টি। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।